আকস্মিক বন্যায় 2 সপ্তাহ ধরে পানিবন্দী নোয়াখালীর 8 উপজেলার 20 লাখের বেশি মানুষ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেরই ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সরকারি হিসেবে 13,089 আশ্রয় কেন্দ্রে রয়েছেন প্রায় 3 লাখ মানুষ। বিপুল সংখ্যক দুর্গত মানুষের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা বিশাল চ্যালেঞ্জ। এ অবস্থায় সরকারের অপেক্ষায় না থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে স্থানীয়রা। নিজ উদ্যোগে বন্যার্তদের ওষুধ, পানি ও খাবারের ব্যবস্থা করছেন তারা। নিজস্ব উদ্যোগে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতেছি, বিভিন্ন দান অনুদান এনে দিতেছি। নিজেদের ফান্ড থেকে যা সম্ভব আমরা সেটা দিয়ে চেষ্টা করতেছি। স্থানীয়রা এগিয়ে আসায় কিছুটা স্বস্তিতে মানভাসীরা। আমার ঘরে আশ্রয় দিচ্ছে, আমার ঘরে 3 বেলা খাওয়ার দিচ্ছে, সব দিকে সহযোগিতা পাইতেছি আমরা। শুধু গায়ের কাপড় চোপড় নিয়ে এখানে আশ্রয় নিচ্ছি, ওনারা আমাদেরকে 3 বেলা খাওয়াচ্ছে, সব রকম সুবিধা দিচ্ছে। কেউ ডাল দেয়, কেউ চাল দেয়, কেউ খাওয়াতে বিরিয়ানি দেয়, এগুলো আনি দেয়। স্থানীয়দের উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক জানান, স্থানীয়দের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারিভাবেও ত্রাণ ও চিকিৎসা সামগ্রী দেয়া হচ্ছে। ব্যক্তিগত পর্যায়ে অনেক হসপিটাল, ICT, DRB তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রথমে আমরা আসলে শুকনো খাবারের চিন্তা করেছিলাম, এখন আমরা শিশু খাদ্যের কথা কিন্তু বলছি। আমরা যেখানে জানাচ্ছি, আমরা আমার মন্ত্রণালয় জানিয়েছি আমার শিশু খাদ্য প্রয়োজন। শিশু খাদ্যের জন্য আমাদের বিভিন্ন সংস্থা যারা কাজ করে তাদেরকে আমরা বলছি। বিপদে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর বিষয়টি অনন্য উদাহরণ বলছেন বানভাসীরা। মৌলভীবাজারের রাজনগরের কৃষক কুতুব মিয়া। বন্যার পানি স্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার থাকার ঘরটি। এমনকি ঘর থেকে বের করতে পারেননি কিছুই। এখন মাথা গোজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তায় তিনি। আমার পুরা ঘর গেছে কি, এখন তো আমি টিন এখানেও পাইছি না। এটা যেটা পাইছি এটা বাঙালি অন্ত নাই, এই নমুনা আমার ঘর আছে ওখানে। কুতুব মিয়ার মতো রাজনগরের অনেক পরিবারের একই অবস্থা। কুলাউড়া, কমলগঞ্জ আর সদরের পরিস্থিতিও আলাদা নয়। ক্ষতিগ্রস্ত ঘর মেরামত নিয়ে আশার আলো দেখছেন না দরিদ্র মানুষ। খাতা, বালিশ, মশারি এটা সব মানে বেডিং সব ওখান থেকে বাসিয়ে গেছে। আমরা ঘর দুয়ার মেরামত করতে আপনার অনেক পয়সার দরকার আছে, অনেক টিন টানোর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে। আমরা তো গরিব মানুষ। প্রশাসন বলছে ক্ষতির শিকার পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ এলেই তাদের পুনর্বাসন করা হবে। ক্ষতিগ্রস্ত তালিকা আমরা করতেছি এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের চাহিদা আমরা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। আশা করি ওনারা আমাদেরকে দ্রুত এই ধরনের যে পুনর্বাসন সহায়তা দিলে আমরা রাজনগরবাসীকে আমরা এই পুনর্বাসন সহায়তা দিতে পারবো। সম্প্রতি উজানের ঢলে মনু ও ধলাই নদের বাঁধ ভেঙে যায় অন্তত 20 জায়গায়। দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের হিসাবে এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 55,000-এর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি বছর থেকে নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে। সেই অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নেই। কিন্তু আগের শিক্ষাক্রমে ফেরত গেলে নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণদের বিভাগ ভিত্তিক বিভাজন কিভাবে হবে এ নিয়ে চিন্তিত শিক্ষার্থী ও অভিভাবকরা। কে কোনটা পাবে, বাট মানে কিভাবে পরীক্ষা হবে এখন আমরা কিছুই জানি না, যে প্রশ্ন কিরকম আসবে, পড়া কোনটা সিলেবাস কিছুই জানি না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে কার্যক্রম চলছে। এখন আগে শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা চালু করা হলে সেটি কিভাবে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চান শিক্ষক শিক্ষার্থীরা। এখন বর্তমানে চিন্তা আছে যে বার্ষিক পরীক্ষা কিভাবে দিব। দ্রুত একটা নির্দেশনা না দেয় তাহলে আসলে আমাদের অনেক এই নিচে শিশু থেকে 12 ক্লাস 9 ক্লাস পর্যন্ত শিক্ষার্থীরা খুব একটা অনিশ্চয়তার মধ্যে আছে। শিক্ষা গবেষকরা বলছেন এখনও স্কুল কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরে আসেনি। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতিও হয়েছে। এই অবস্থায় সুনির্দিষ্ট রূপরেখা শিক্ষা মন্ত্রণালয়কে ঠিক করতে হবে। হযবরল অবস্থা থেকে উত্তরণের একটা চমৎকার উপায় হলো যে আমাদের একটা শিক্ষা সংস্কার কমিশন করা, যে এখানে হয়তো এটা মাননীয় শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে হতে পারে, যে যারা শিক্ষাবিদ আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, ব্যুরোক্রেটরা থাকবে, যে বিভিন্ন ধরনের নিয়ে শক্তিশালী একটা কমিটি গঠন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে দ্রুতই পরীক্ষা সহ শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় নিয়ে নির্দেশনা দেয়া হবে। মূল্যায়ন নিয়ে বিভিন্ন জায়গায় এক ধরনের একটা কনফিউশন রয়েছে, বাহির রয়েছে। এই জায়গাগুলিকে কংক্রিট ওয়েতে সবাই জানি বুঝতে পারে কিভাবে মূল্যায়ন করলে আমার টিচাররা, আমার স্টুডেন্টরা, আমার গার্ডিয়ানরা
এই জায়গাকে মাথায় রেখে সমস্ত স্কুলগুলিতে জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে আগামী বছরের জন্য বইয়ের পরিমার্জনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি। চলতি মাসের প্রথম 28 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $207 কোটি বেশি। গড়ে দৈনিক এসেছে $7 কোটি 40 লাখ, যা আগের মাসের তুলনায় প্রায় 20 ভাগ বেশি। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ডলার প্রতি দাম পাচ্ছেন 119 টাকা, মিলছে 2.5% নগদ প্রণোদনাও। এতে খোলা বাজারে ডলার বিক্রির প্রবণতা কমেছে। ব্যাংকের রেট আগে একটু কম ছিল, এখন একটু বাড়াইছে, তো এই জন্য ব্যাংকের দিকে সবাই করতে আছে, দাবি চলছে। বাংলাদেশ ব্যাংকের যে রেট, এই রেটের সাথে কারমার্টের রেটের একটা সামঞ্জস্যতা এসে পড়ছে। এখন মনে হয় স্থিতিশীল আছে। মাঝখান দিয়ে যখন ছাত্র আন্দোলনের পরে একটু রেট উপরে উঠে গেছিল, প্রায় 125 টাকার উপর চলে গেছিল। এদিকে 20 আগস্ট বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের সর্বোচ্চ দর 117 পরিবর্তে 120 টাকা করে। ব্যাংকগুলো এখন রপ্তানি বিল ও প্রবাসী আয়ের বৈদেশিক মুদ্রা কিনছে 119 টাকার মধ্যে। ব্যাংকাররা বলছেন এখনও আমদানির বাড়তি চাপ তৈরি হয়নি। ইনভেস্টমেন্ট ডিসিশনস ইন টার্মস অফ ওপেনিং এলসিস এগুলো হয়তো আরেকটু সময় নিচ্ছে, বাট আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যবসায়ী যারা আছেন তারাও একটু পজিটিভ চিন্তা ভাবনা করছেন। তো এখনো ওরকম বলবো যে এলসির ওরকম চাপ আমরা এখন ওরকম পাইনি। গণ অভ্যুত্থানে দেশে পট পরিবর্তন আর ঋণের বাড়তি সুধারের কারণে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে। তবে ব্যবসায়ীরা বলছেন শিল্প কাঁচামালের ঋণপত্র নিষ্পত্তিতেও ডলারের ঘাটতি আছে অনেক ব্যাংকে। অ্যাজ এ কান্ট্রি যতক্ষণ না আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেমটা রিজলভ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো যাবে না। ব্যালেন্স অফ পেমেন্ট রিজলভ করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে আপনার এই মুহূর্তে আমরা যদি আমাদের ডলার বরোয়িং বাড়াতে পারি, বিশেষ করে সরকারের দিক থেকে, সেটা সবচেয়ে বড় কাজে দিবে। কেবল বিদ্যুৎ ও জ্বালানি আমদানিতেই সরকারের বকেয়া $220 কোটি। পাশাপাশি বেসরকারি খাতেও বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বকেয়া আছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে 1 মাস আগেও প্রতিদিন গড়ে 350 থেকে 500 ট্রাক পণ্য আমদানি হতো, আর ভারতে রপ্তানি হতো 130 থেকে 150 ট্রাক পণ্য। বর্তমানে এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে 200 থেকে 300 ট্রাক পণ্য, রপ্তানি হয়েছে 190 থেকে 270 ট্রাক পণ্য। দেশে চলমান অবস্থার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারার প্রভাব পড়েছে। বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতিতে ব্যাংক তো বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাস ছিল, যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। এই বন্দর দিয়ে গত কয়েকদিনে আমদানি গাড়ির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হলেও রপ্তানিকৃত গাড়ির সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। শিগগিরই বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। বন্দর সংশ্লিষ্টরা জানায় গত 1 সপ্তাহে 2 দেশের মধ্যে 2802 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে।